নারীর মুক্তি, নারীর স্বাধীনতা। কন্যা হয়ে জন্ম নিয়েছি। বাইরের মানুষের বেশি প্রশ্ন থাকে। ছবি আঁকাটা তখন মনে হলো বাহুল্য পাত্র। এগুলো তো পুরুষের কাজ না। ওই ব্যাপারে তাদেরকে আমার টাকার কোনো আমি প্রয়োজন মনে করি। মেয়েরা তো ঘরে কাজ করবে, মেয়েরা কেন বাইরে চাকরি করবে? কিন্তু এখানে রাষ্ট্রের ভূমিকা অনেক উল্লেখযোগ্য। আমি মনে করি পারিবারিক শিক্ষাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি উম্মে হানিয়া। আমি একটি বেসরকারি টেলিভিশন রিপোর্টার হিসেবে কাজ করছি এবং এই পেশার পাশাপাশি আমার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে যে আমি একজন আর্টিস্ট। আমি পোর্ট্রেট আঁকাই। আমার নাম জ্যোৎস্না রানী পাল, আমার বাবার নাম রতন পাল, আমার বাবার বাড়ি ডামুরডা। আমার বিয়ে হয়েছে 2001 সালে 16ই জুলাই। আমার নাম অপরাজিতা পাল। আমার বাবার বাড়ি কোটাপাড়া, পূর্ব কোটাপাড়া। আমার বাবা দোকান আছিল, দোকান দিয়ে সংসার আর কি পরিচালনা করতে। আমরা 10 বোন, ভাই ছিল না। আমার নাম দীপা দেবনাথ, বাবার নাম রাখালচন্দ্র দেবনাথ, মা কমলা রানী দেবনাথ। কন্যা হয়ে জন্ম নিয়েছি, এটা ছিল সবচেয়ে একটা কষ্ট। আমি ফারহানা আফরোজ বাপ্পি। বর্তমানে আমি চিত্রশিল্পী, ফুলদমে ছবি আঁকছি। আমার ছোটবেলাটা কেটেছে ঢাকাতেই। বাসায় আমাদের একটা এনভায়রনমেন্ট ছিল ছবি আঁকার, একটা ভালো এনভায়রনমেন্ট ছিল। আমার মামারা ছবি আঁকতো, আমার বড় মামা চিত্রশিল্পী, আমার বড় ভাই, ছোট ভাই সবাই ছবি আঁকাতে খুব ভালো ছিল, তারা পোর্ট্রেটও আঁকতে পারতো। তো এনভায়রনমেন্টটা ওরকম ছিল। আমি ইসরাত মেহজামিন। আমি একটা বেসরকারিতে চাকরি করি আর কি। ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার 15 মাসের মধ্যে আমার হাজব্যান্ড মারা যায়। পরিবার অলওয়েজ হচ্ছে মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক না কেন, পড়াশোনাটাকে অনেক বেশি প্রাধান্য দিত বা দেয়। যে আমি অনেককে দেখছি যে হচ্ছে পড়াশোনার মাঝখানেই সেই মেয়েকে বারবার বিয়ের প্রস্তাব আসছে বা বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছে বাসা থেকে। তো এইরকম প্রবলেমগুলো আমাকে কখনো ফেস করতে হয়নি। ছোটবেলা থেকে কিছু হব এটা আশা ছিল না, কারণ সেইভাবে পরিবার থেকে কিছু হব এই ধারণাটাই ছিল না। আমরা 4 বোন 1 ভাই। যেহেতু আমার বড় বোন সবার বড় ছিল, স্বাভাবিকভাবে ওর বিয়ে হয়ে যায়। এবং আমার বোনকে দেখেছি চাকরি না করলে তার জীবনটা লাইফটা কেমন, ওটা ও আমার বড় বোন কখনোই চায়নি যে ওই লাইফে আমরা যাই। হয়তো ওই চাহিদা থেকেই বোধহয় আমরা কর্মজীবনে আমাদের আসি। টিচার প্রফেশনে আসবো এটা কখনোই ভাবিনি। বাবার শত্রুতা করে মানুষে মারিয়ে হালাইলো। আর 60 বছর আগে, 50 বছর আগে, 50 বছর পরে মারিয়ে হালাইলো। তারপরে এই বোনের বিয়ে গেছে আগে, আমারও বিয়ে হয়েছে, ওই সময় আমারও বিয়ে। তারপরে তো বাবার বাড়ি তো হইয়া ভাই নেই, কিন্তু আর কোনো নেই। মা ছিল একটা, শ্বশুর বাড়ি আইয়া এলা শ্বশুর বাড়ির যা কাজ, হাড়ি পাতলের কাজই করছে, হাড়ি পাতলের কাজ করেছে। তাই ওই সকালে মনে করো ঘুমেতে নিচে এলা, সকালে উঠে এলা, কোনো সংসারের কাজ আছে না, ওই কাজটা আমার সাইরা তারপরে এলা ওই যে হাড়ি পাতলের কাজ করছে।
আমার ফ্যামিলিতে আমার বাবা খুবই মানে সবসময় নামাজ রোজা করতেন, খুবই ধার্মিক ছিলেন, কিন্তু বাট ওরকম গোড়া ছিলেন না, অর্থাৎ এইরকমই করতে হবে ওরকমই করতে হবে এরকম না। আমি যখন চারুকলায় ভর্তি হলাম তখন আব্বা স্রেফ একটাই কথা বলছে, মেয়ে চারুকলায় ভর্তি হচ্ছে, এখন আমি আর কিছু বলতে পারবো না। ও একটা অন্য লাইনে চলে গেছে, এটার সাথে এখন আমি বিয়ে দিয়ে ওইটা বাধাটা দিতে চাই না আর কি। ওর মতো করে ও স্বাধীন অনুযায়ী ও বিয়ে শাদী যা করার চিন্তা ভাবনা ও করবে, এই মানসিকতা ছিল আমার বাবা। ইভেন দেন আমার ভাইরাও কিন্তু ওরকমই ছিল। আমার চাকরি এবং হচ্ছে বাচ্চা বড় করার জন্য সেই সাপোর্টগুলো পেয়েছি। প্লাস হচ্ছে আমি যে বেশি সময় বাইরে থাকি বা বাইরে সময় দিতে হয়, এজন্য ফ্যামিলির সাপোর্টটা পেয়েছি বলেই আজকে বেশ ভালো আছি আর কি। যখন আমি রাত্রে বাসায় ফিরতাম, বাইরের মানুষের বেশি প্রশ্ন থাকতো যে কেন এত রাত্রে তুমি বাসায় ফেরো, ঠিক আছে তোমাদের এরকম একটা প্রশ্নের মধ্যে আমাকে সবসময় পড়তে হয়েছে। মেয়ে হিসেবে আমি স্বাধীন। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আজকে যদি কর্মজীবনে না থাকতাম এমন থাকতে পারতাম? এর আগে আমাকে চলে যেতে হতো। আমি ফোন করে বলে দিয়েছি আমি সন্ধ্যায় আসবো, সে কিন্তু মেনে নিয়েছে। এই যে মানাটা, এই যে বলার জায়গাটা, এই জায়গাটা কিন্তু থাকতো না যদি আমি কর্মক্ষেত্রে না থাকতাম। মাস্টার্স যখন শেষ করলাম তখন তো অলরেডি আমি প্রফেশনে ঢুকে গেছি। যেহেতু বিয়ে করেছিলাম পড়াশোনার মাঝখানে, স্বাভাবিকভাবেই অর্থনৈতিক একটা ব্যাপার চলেই আসে। তো ছবি আঁকা বাদ দিয়ে তখন আমি চলে গেলাম উপার্জনের দিক। সেই সময় আমি ব্যবসা শুরু করলাম, অর্থাৎ আমি একটা বুটিকের ব্যবসা শুরু করলাম। আমার 13 লাইনের একটা ছিল, কারখানা ছিল এবং 2টা শপ ছিল। আমার শপের নাম ছিল বাঙাল। আমি 16 বছর ব্যবসা করেছি এবং ছবি আঁকা, তখন আমি ছবি আঁকাকির মধ্যে ছিলাম না, যদিও মাস্টার্স পাশ করলাম, কিন্তু আমি আঁকাকির মধ্যে আর যেতে পারলাম না। ছবি আঁকাটা তখন মনে হলো বাহুল্য মাত্র, ওই ছবি এঁকে নিজে চলার মতো ওইরকম। এখন কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু সেই সময়টা ছিল না। আমি লেখাপড়া শিখেছি এই আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি যেখানেই আমি থাকি না কেন, হাজব্যান্ড মারা যাওয়ার পরে তখন আমার কাছে একটা মনে হয়েছে যে আমার মধ্যে যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা আমি কাজে লাগাই। সেটা হচ্ছে যে আমার যদি কিছু নাও থাকে বা আমি অনেক সময় হয় না যে হাজব্যান্ড নাই, হয়তো শ্বশুর বাড়িতে এখন আপাতত আছি, ভবিষ্যতে নাও সেই পজিশন নাও তৈরি হতে পারে, বা বাপের বাড়িতে যাব, সেখানে একটা নিজেকে সবাই মনে করবে যে আমার একটা বোঝা, এরকম হয় আর কি বিয়ের পরে মেয়েদের জন্য বিশেষ করে। তো সেই সময় আমার সবসময় মনে হয়েছে যে আমি যেহেতু লেখাপড়া জানি, আমি এজন্য আমি একটা সার্ভিস করতে চাই, সার্ভিসে ঢুকতে চাই এবং আমি আমার মতো করে থাকতে পারবো। হয়তো অন্যদের মতো অত বিলাসিতা আমি পাবো না, কিন্তু আমার যে শিক্ষাটা আছে সেই শিক্ষা অনুযায়ী আমি আমার ছেলেকেও মানুষ করতে পারবো, সাথে হচ্ছে আমি একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। তবে আমার মনে হয় যে চাকরির ক্ষেত্রে একটা বিষয়ে খুবই ঝামেলা হয়, সেটি হচ্ছে যে মতামত নেওয়ার ক্ষেত্রে দেখা গেল যে মিটিং করতেছে, সেখানে একজন পুরুষকে হচ্ছে তার মতামতকে যতটা গুরুত্ব দেওয়া হয়, নারীর ক্ষেত্রে আমার মনে হয় যে চাকরির ক্ষেত্রে একটু কম গুরুত্ব দেওয়া হয়। কর্মক্ষেত্রে এসে যখন প্রথমে আমি ঝুঁকি, অনেকের কাছে খুব চক্ষুশীল ছিল, সেইভাবে করে খুব একটা পারতাম না কাজ। কারণ এক জায়গায় একটা প্রতিষ্ঠানে যখন আসি, সেইখানে হঠাৎ করেই কিন্তু আজকে আমি খুব একটা কাজ পারবো না, আমাকে সময় দিতে হবে। সেই সময়টা পুরুষরা খুব দিতে চাইতো না এবং খুদ ধরি। আমি যখন এখানে আসি তখন আমি একা মহিলা, 10 জন টিচারের মধ্যে 9 জন পুরুষ, 1 জন মহিলা। স্বাভাবিকভাবে তারা যখন কথা বলছে, কিছু কিছু কথা আমি হেসে উড়িয়ে দিত যে আমি নারী, আমার কোনো কিছু থেমে থাকতে হবে। এই থামা আমার চলার পথে থামা না, কথার থামাটা, যে আমি যদি আরেকটু বাড়াই আরেকটু বলতে সাহস পাবে। সবার চিন্তা যে ও তো একটা মেয়ে মানুষ, ও কতটুকু কাজ করতে পারবে বা কিভাবে এই কাজটা কিভাবে করবে, এরকম একটা নেগেটিভ ধারণা থাকে সবার মধ্যে। তো যখন কাজ করি বা কাজ করে দেখাই, তারপর টার্গেট যখন পূরণ করি, তখন সবাই একটু ধারণা করে যে সবাই ওইভাবে না, ঠিকভাবে যে হ্যাঁ পেরেছে, এরকম আর কি। যেমন যেখান থেকে একটা ছেলে যখন কাজটা কমপ্লিট করে নিয়ে আসে, তখন কথা হয় হ্যাঁ ও পারফরমেন্স খুব ভালো, কিন্তু একটা মেয়ে যখন পারফরমেন্স ভালো করে তখন এখানে হ্যাঁ পেরেছে, পারছে আর কি, কাজ পারে,
এরকম যে ওর পারফরমেন্সটা এত ভালো, একটু হাইলাইট করার বিষয় থাকে না, ওকে এই পজিশনে দিতে হলে পরে ও তো ইয়ে করতে পারবে না, যেমন ট্যুর করতে পারবে না, মানে ট্যুর করতে গেলে পরে যে সেখানে অবস্থান করতে হবে, সেই অবস্থানের জায়গায় তো থাকতে পারবে না, মানে সেভাবে করতে পারবে না, ও তো মেয়ে মানুষ। হ্যাঁ, এরকম একটা নেগেটিভ ধারণা থাকে। আমি ফেস করিনি আসলে, কিন্তু সোশ্যাল ইয়েতে অনেক ফেস করতে হয় হয়তো বা, কিন্তু আমি যেহেতু আমার বাসায় ওরকম ইয়ে না, আমার হাজবেন্ডও ওরকম ইয়ে না যে ছেলেদেরই করতে হবে কিন্তু মেয়েদেরই করতে হবে এই কাজটা। মেয়ে কোনো কাজে একটু রাত হলে তারপরে আবার প্রোগ্রাম রাত করে শেষ করলে ওগুলো একটু টেনশন থাকে যে বা রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা ছেলে হইলে অতটা অসুবিধা মানে ফিল করতাম না, যে টেনশনটা হবে না। এটা মা হিসেবে হয়ে যায়, টেনশন নিতে চাই না, তারপরেও চলে আসে। আমাদের সমাজে যে ব্যাপারটা যেটা হয় যে সংসার বলতে ব্যাপারটাকে বোঝায় যে এটা শুধু জাস্ট মেয়েটাই মেনটেন করবে, যে একটা সংসার শুরু হয় সাংসারিক দায়িত্ব মেয়েটা পালন করবে, সে যদি চাকরি করে তাহলে সে চাকরিও করবে, এবং চাকরি করার পাশাপাশি তার সংসারের সবকিছু তাকে হচ্ছে মেনটেন করতে হবে। সত্যি কথা বলতে কি, মেয়ে আর ছেলের মধ্যে বেসিক্যালি কিছু পার্থক্য তো আছে। আমাদের সমাজ ব্যবস্থাও আমাদের মাথার মধ্যে ঢুকায় কিছুটা, আমরা ইচ্ছা করলেও পারি না ওই জায়গা থেকে বের হতে। আমরা ওই ছাঁচের মধ্যে চলে গেছি, ছাঁচ থেকে বের হওয়া অনেক কঠিন। আমি পারি না ঘুম থেকে উঠেই ছবি আঁকতে, আমি পারি না। কেন বলতেছি যে আমার ঘুম থেকে উঠে মনে হয় যে ওরা কি খাবে এই চিন্তা করতে হয়, কিন্তু একজন ছেলের কিন্তু এই চিন্তা করতে হয়। একজন ছেলে তৈরি হয়েছে ওইভাবে যেন ওর কোন উঠেই যেন ও টেবিলে নাস্তা পাবে, তাই না? মানে বেসিক্যালি চিন্তাটাই ওরকম, আর আমরাও ওরকম হয়ে গেছি। এখন আমরা হতে পারে এখন বাচ্চা কাচ্চারা আধুনিক ভাবে অনেক কিছু ইয়াংরা অনেক চেঞ্জ আনছে, হয়তো ছেলে মেয়ে দুজনই ঘরের কাজ করছে, কিন্তু আমরা কিন্তু পারি না। আমরা হচ্ছে ঘুম থেকে উঠে মনে হয় বাচ্চা কি খাবে, হাজবেন্ডটা বাদ দিল, বাচ্চাটা কি খাবে, এটা তো মহা চিন্তা, এটা তো আমাকে বাদ দিতেই পারবো না, অসম্ভব ব্যাপার। তো এই বাধাটা তো আছে, এই বাধাটা কিন্তু কেউ চাপিয়ে দেয়, এটা আমরা এটা আমাদের মাথার মধ্যে তৈরি হয়ে আছে, এইটা থেকে আমরা বের হতে পারি না। আমি যে সকালে উঠেই আচ্ছা আমার আজকে ছবি আঁকতে ইচ্ছা করতেছে, আমি গিয়ে স্টুডিও রুমে বসলাম, আমি রং টং নিয়ে বসে গেলাম, ওই জিনিসটা আমাদের হয়ে ওঠে না। মানে এটা একটা উদাহরণ দিলাম, এরকম বহু জিনিস আছে যেখান থেকে আমরা নিজেরাই সরতে পারি না, আমরা মেয়েরা সরতে পারি না। এটা মেয়েদের একটা ব্রেন মানে আমাদের সোসাইটিতে তৈরি হয়ে আছে, যেখান থেকে আমরা হচ্ছে আটকায় আছি। সংসারী কাজ সব ওই মহিলারা সংসারের কাজ করে, আবার ওই বাচ্চা কাচ্চা আসিল, বাচ্চা কাচ্চা তো আর এক লোকে বড় হয়ে যায় নাই, বাচ্চা কাচ্চা তো এটুকু তো না এত বড় হয়েছে, ওই বাচ্চা কাচ্চা যা কাজ কাম সব ওই যে ওই মহিলার। এখনকার দিনে তো সবারই সিধার বাচ্চা কাচ্চা হয়, মনে করেন ওই তুলু করতে করতে জায়গা 6 মাস। আমারও আমলে দেখি বাচ্চা কাচ্চা হয়েছে, মনে করেন ওই 6 দিন গেলে 7 দিনের দিন আমরা এই যে কাজে, 6 দিন গেলে 7 দিনে আমরা এই কাজে আইছি। কাজে না আসলে তো আবার ওই পুরুষেরা তো আর এই কাজটি করতে পারবো না, মাটি তো আর হারা ছানাইতে পারবো না, আমি তো ছানাই দিতে এগুলো করলে তো পুরুষের কাজ না, এগুলো তো মহিলাদের কাজ। টাকা ঘুরানো ওগুলি পুরুষের কাজ। আবার হে ছাড়া আরো অনেক পদের কাজ আছে না, কাজ তো আমাকে এই কাজের ভিতরে 100 কত পদের মাল জানি হয় বানানো, তুই ওগুলি অর্ধেক টিপুর অর্ধেক 50 100 পদের হলে 50 পদের পুরুষেরা থাকে বানাইছে, 50 পদের আবার আমরা হাতে বানাইছি। এই কাজ করে সংসার কাজ করে আবার সেই কাজের ফাঁকে ফাঁকে আবার সেই কাজ। হাজবেন্ড হিসেবে খুব ভালো মনের একটা মানুষ পাইছি, সেটা বলতে হবে। এটা আমি এখন স্বীকার করি, তার কাছে স্বীকার না করলেও আমি এখন এখানে আমি স্বীকার করি, খুব ভালো মনের একজন মানুষ পাইছি। চাকরির প্রথম জীবনে আমার বেতন ছিল না, এই জটিলতার কারণে সরকারি বেতনটা আমার ছিল না। সেটা আমি বিয়ের আগে যখন আমার হাজবেন্ডকে আমি জানাই যে আমার কিন্তু সরকারি বেতন এখনো হয়নি, সে বলেছিল কোনো ব্যাপার না। এটা আমার একটা ভালো লাগার জায়গা ছিল। আমি এখনো যদি বলি যে আজকে আমি কোনো খাবার তৈরি করবো না, সে কখনোই বলবে না ঠিক আছে কেন তুমি খাবার তৈরি করে যাবে না, খাবারটা রেডি করে রেখে তোমাকে যেতে হবে, এটা কোনো দিনই আমাকে বলেনি। আচ্ছা ঠিক আছে আমরা বাইরে খেয়ে নেব।
একটা নারীর জীবনে এই যে বড় সাপোর্ট একজন পুরুষের কাছ থেকে পাওয়া, এটা হয়তো আমি বললে অনেকে ভাববে যে না এরকম হতেই পারে, কিন্তু এই সাপোর্টটা কিন্তু সব হাজব্যান্ড দেয় না। আগে তুমি আমার ফ্যামিলি মেনটেন করো, তারপর সংসার। সে বলছে আগে তুমি চাকরি মেনটেন করো, তারপর তুমি ফ্যামিলি মেনটেন করো। তার বোন তার বাসায় কোনো অনুষ্ঠান হলে সে কখনোই আমার উপর চাপ দেয় না তোমাকে 2 দিন ছুটি নিতে হবে। আমি যদি বলেছি আজকে আমার স্কুলে কাজ আছে, যেতেই হবে, ঠিক আছে যাও, তবে একটু তাড়াতাড়ি চলে আসো। এই কথাটা কিন্তু খুব সব হাজব্যান্ডরা বলে না, এটা আমি পেয়েছি। কিছু কিছু পুরুষ আছে স্ত্রীর সাথে কাজ সহযোগিতা করে, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো বাড়িতে তা পুরুষরা করে না, কিন্তু তার তার ক্ষেত্রে যেন তারা কোনো সহযোগিতা করে না এটা তো কোনো কথা না, কিন্তু বাইরের কাজে তো সহযোগিতা করে। কিন্তু আমার ঘরে যা আছে, শাশুড়ি আছে, তারা আমারে সহযোগিতা করে, তাদেরকে আমি করি বা আমার পাশে থাকে, সবাই মিলে ভাগাভাগি করে কাজটা করি, তাতে আমারও একটু লাভ হয়, আমি একটু পাই, সহযোগিতা পাই। যেহেতু আমরা একজন গৃহিণী, গৃহিণী বলতে তাদের ঘরের পাশটা তাদের দিদি, ওদেরকে আমি ওই ওই ব্যাপারে তাদেরকে আমার টাকার কোনো আমি প্রয়োজন মনে করি না। আর বাইরের যা কাজ, এই যে মাটির কাজ, ওইটা মানে প্রতিমার কাজ যেটা করে ওইটা আমার হাজবেন্ড করে, তারপর রং যখন করে তখন আমি তাদের সহযোগিতা করি। আর এই যে যত মাটির খেলনা বা এই যে হাড়ি পাতিল চা বানাই তা আমি একাই করি, আমি একা করি। বা যখন বাইরে থাকে জিনিসপত্র হাড়ি বা যাবতীয় যা কিছু তৈরি করি তা আমরা উভয়েই উঠানো বাইরে বের করা সবাই আমার সহযোগিতা করে। আবার পোড়ানোর সময় আমার সাথে আমার হাজবেন্ড আমার বাচ্চারা থাকে। শ্বশুর বাড়ির দিক থেকে একটু বউ স্কুটি চালায় যায়, আমার স্কুটি কিন্তু আমার হাজবেন্ড আমাকে কিনে দেয়। আমি তো কারণ আমি সাইকেল চালাতে জানি না, সেখানে আমি স্কুটি চালাবো বলছে তুমি পারবা, সেই একদিন হঠাৎ করে আমাকে কিনে দিচ্ছি, সে নিজের টাকা দিই, আমার কাছে কিন্তু টাকা নেই। এটা একটা বড় গিফট তার কাছ থেকে পাওয়া। একদিন যখন আমি স্কুটি চালা আসতেছি, একজন বলতেছে আমার মেয়েকে আমি স্কুটি চালানো শেখাবো, সামনে বসায় নিয়ে যেতেছি, বলছে আপনি স্কুটি চালান, আমি আমার মেয়েকে চালানো শেখাবো। এটা মনে হয় যে একটা বিশাল পাওয়া, মানে সে আমাকে দেখে তার সন্তানকে, সে তার মেয়ে সন্তানকে সে শেখাবে, সেজন্য স্কুটি চালায়। যেমন আমি তো যখন চাকরিতে ঢুকেছি তখন হচ্ছে সবারই ইয়ে ছিল, আমার ফ্যামিলিতে মেয়েরা কেউ চাকরি করতো না, ঠিক আছে। আমি প্রথম আর কি চাকরিতে ঢুকি। এখন যেমন সবারই মনে মনে শিখাতো যে চাকরি করা যাবে বা বাইরে যাওয়া যাবে, তখন কিন্তু মানে একটা ইয়ে ছিল যে মেয়ে বাইরে চাকরি করবে এটা খুব খারাপ দেখায়, মেয়ে তো ঘরে কাজ করবে, মেয়েরা কেন বাইরে চাকরি করবে। আমার মানে আমাদের ফ্যামিলিতে সবাই শিক্ষিত, সবাই এডুকেটেড পার্সন, কিন্তু হচ্ছে মেয়েরা কেউ চাকরিতে মানে ইয়ে ছিল না আর কি, ইনভলভ ছিল না। ও আসলে আরেকটা জিনিস ছিল যাদের প্রয়োজন ছিল না তাই ইনভলভ ছিল না, কিন্তু আমার প্রয়োজন, আমি ইনভলভ হয়ে গেছি। এবং এখন মানে সবাই আর কি ইয়ে মানে ওই দিকটা চলে এসছে, ওই মানসিকতা যে হচ্ছে চাকরি করলে তো নিজের মতো করে বা চলাফেরা করা যায় বা স্বাচ্ছন্দ্যে থাকা যায়। অর্থনীতি একটা বিশাল ব্যাপার। অর্থনীতি মুক্তি হচ্ছে মানুষ মেয়েদের মুক্তি। আসলে এখানে মেয়েদের আলাদা করে মুক্তি বলে আমি মনে করি না কোনো কিছু, সেটা ছেলেই হোক আর মেয়ে হোক, অর্থনীতি ইম্পর্টেন্ট। একটা ছেলে যখন উপার্জন না করে তখন কিন্তু সেও পরাধীন, সেও অন্যের উপর ডিপেন্ডেন্ট। এটা কিন্তু সোশ্যালি সেও কিন্তু মানে ওই জায়গায়। আর একটা মেয়ে যখন উপার্জন করে তখন কিন্তু স্বাভাবিকভাবেই ফ্যামিলির অন্যরা, সমাজের অন্যরা অন্যভাবে দেখে। আমাদের সোসাইটিতে মূলত যে কারণে আমি মনে করি যে এই বৈষম্য, যেই জায়গা নিয়ে হয়তো আমাদের অনেক আন্দোলন হয়, অনেক কিছু, অনেক কথাবার্তা, কিন্তু আসল জায়গাটা আমার মনে হয় কেউই কখনো উপস্থাপন করে না কিংবা এটা নিয়ে কথাই বলে না ম্যাক্সিমাম টাইম। সেটা হচ্ছে যে নারীর অধিকার ওই জায়গায় যে আমরা ফ্যামিলি থেকে নারীর অধিকার থেকে বঞ্চিত, যে আমরা হচ্ছে রাষ্ট্রীয় আইনে চলি, বাট যখন কি বলবো সম্পত্তি বিভাজন হয় তখন ইসলামী আইনে হয়। এই যে বৈষম্যটা, যে ছেলে পাবে পুরা অংশ আর মেয়ে পাবে অর্ধেক অংশ, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই অর্ধেক অংশ পায় না, মেয়েরা এই সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার জন্যই আসলে অধিকার থেকে বঞ্চিত। যদি পরিবার থেকে এই জিনিসটা আসে যে আমি ইকুয়ালিটি দেখছি, আমি
নারী পুরুষ সমান, হ্যাঁ এই জিনিসটা আমি প্র্যাকটিস করেই বড় হয়েছি, তাহলে হচ্ছে সেটা জবের ক্ষেত্রেই হোক বা সহকর্মী হোক বা হচ্ছে স্ত্রী হোক, অটোমেটিকলি তার মধ্যেই এই জিনিসটা আসবে যে ইকুয়ালিটি থাকবে। আমি মনে করি পারিবারিক শিক্ষাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আমাদের শ্রম অধিকার আইনের হচ্ছে 94 যে ধারাটা আছে ওটাতে কিন্তু বলা আছে যে নারীদের যে কর্মক্ষেত্রগুলো থাকবে সেখানে হচ্ছে অবশ্যই বেস্ট ফিডিং এর একটা জায়গা থাকতে হবে, বা বাচ্চাদের যেন হচ্ছে কেয়ার নেওয়া যায় এরকম একটা ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের কোনো মানে বাংলাদেশে কোনো অফিসই নাই যে হচ্ছে ওই জিনিসটা মেনটেন করে, কিন্তু আমাদের সংবিধানে কিন্তু ঠিকই আছে। তো আমার মনে হয় যে রাষ্ট্রের উচিত ওই সংবিধানে যে কথাটা তারা বলছে সেটার আসলেই বাস্তবায়ন করা উচিত। সমতা আসলে কি, মানে সমান তো না আসলে, বায়োলজিক্যাল ভাবে তো আসলে দুইজন দুই রকম, অতএব দুইজনের অনুভূতি দুই রকম, সব মানে বডি স্ট্রাকচারও দুই রকম, অতএব সমতা আসার ব্যাপারটা আমি আসলে মনে করি না যে একই সমান একই সব কিছু করতে হবে। দুইজনের ভূমিকা দুই রকম হওয়াটাই স্বাভাবিক। পারিবারিক আইনে যে সম্পত্তি বন্টনের যে আইনটা আছে সেটা যদি আমরা সঠিক করতে পারি কখনো কোনো সময়, যে সমানভাবে ছেলে মেয়ে সমানভাবে দেখা হবে এবং সমানভাবে তারা তাদের বাবার সম্পত্তি কিংবা মায়ের সম্পত্তি পাবে, তখন সে মানে ফ্যামিলিগতভাবে স্ট্রং হয়ে একটা সোসাইটিতে প্রবেশ করবে। এখন অনেকে বলে যে আচ্ছা পরিবার তো সে বাবা মা ইচ্ছে করলেই পারে একটা ছেলে কিংবা মেয়েকে সমান ভাগে সম্পত্তিটাকে বন্টন করে দিতে, কিন্তু এখানে রাষ্ট্রের ভূমিকা অনেক উল্লেখযোগ্য। কারণ রাষ্ট্র যদি এই আইনটা না প্রতিষ্ঠিত করে, মানে পার্সোনালি হয়তো দুই একজন করলো, কিন্তু সবাই তো করবে না, বাধ্য না সবাই। যখন রাষ্ট্রীয় আইন তৈরি হবে এটা যে হ্যাঁ বাধ্যভাবে আইনগতভাবে একটা ছেলে একটা মেয়ে হচ্ছে সমান অধিকার পাবে সম্পত্তি, তখন এটা বাধ্য, প্রতিটা মেয়ে তখন ওই অধিকারটা পাবে। নারীর স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা তখনই করা সম্ভব যখন সোশ্যালি আমরা তা সমানভাবে দেখব। ওই যে কথায় বলে যে নারীর মুক্তি, নারীর স্বাধীনতা, হ্যাঁ আমি মনে করি কি নারী না যেদিন হচ্ছে রাতের অন্ধকারে বা হচ্ছে সন্ধ্যার দিকে খুবই কোনো ভয় ছাড়া কোনো মানে নিজের নিরাপত্তার কথা না চিন্তা করেও যেদিন ফ্রিলি বের হইতে পারবে, আমি মনে করি সেদিন হচ্ছে নারীর স্বাধীনতাটা হবে। তখন 8টা বাজে আর কি, আমি বের হব, এমন সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। তো ঝড়ের মধ্যে কি করব, তখন আমি হচ্ছে ভাবছি যে একটু পরে বের হই। এমন সময় এই মানে এটা ভাবতে ভাবতেই তখন 9:30 বেজে গেছে। তো ওখানে আবার এমনি লোকাল গাড়ি পাওয়া যেত না, কিন্তু হচ্ছে পরিবহন। তো আমি রাস্তায় বের হয়ে একটা হচ্ছে ওই একটা জায়গায় একটু গর্ত, তো ওখানে অনেক পানি জমেছে, আর একটা রিক্সা আসতেছে জোরে। তো ও জোরে যে আসতেছে আর পুরো পানি ছিটকায় আমার গায়ে পড়ছে। তখন আমি করছি যে এই কি একটু আস্তে চালাইতে পারো না, রিক্সাওয়ালাকে বলছি। তখন 9:30 পরে, তো তখন বলতেছে যে আপনি কেন এত রাত্রে বের হয়েছেন। আমি মানে স্টপ হয়ে গেছি যে এটা আবার কি বলে, আমি এত রাত্রে বের হয়েছি, মানে ওকে আমি বলতেছি তুমি আস্তে চালাইতে পারো না, ও আমাকে উত্তর এইভাবে দিচ্ছে আর কি। তো মানে এরকম মানে ওর মন মানসিকতাটা তখন মাথায় কাজ করলো যে আমি বের হয়েছি এই রাত্রি 9:30 বাজে, কেন আমি বের হয়েছি এটা তার মানে একটু নেগেটিভ সেন্স কাজ করছে আর কি।